16,000 টাকা লুট করার জন্য ব্যবসায়ী রইসউদ্দিনকে গলা কেটে হত্যা করে তারই পরিচিত জনেরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী রইসউদ্দিন হত্যাকাণ্ডের 15 দিন পর গলিত লাশ উদ্ধারের 2 দিনের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে শাহজাদপুর থানা পুলিশ। মাত্র 16,000 টাকার জন্য গলা কেটে নৃশংসভাবে হত্যা করে তারই কাছের মানুষেরা। গ্রেপ্তারকৃত মামুন ও জয়নাল হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বিস্তারিত জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার 21শে নভেম্বর বেলা 11টায় শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী। আটককৃতরা হলো নলুয়া বটতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ মামুন ও যুগনিদহ গ্রামের মৃত রানু শেখের ছেলে জয়নাল শেখ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রইসউদ্দিনের ব্যবহৃত 2টি মোবাইল ফোন, লুঙ্গি ও ট্রাউজার উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার 18 নভেম্বর নিখোঁজের 15 দিন পর মুদিখানা ব্যবসায়ী রইসউদ্দিনের লাশ পৌর শহরের নলুয়া বটতলা গ্রামের জনৈক শফিকুল ইসলামের ডোবা হতে গলিত অবস্থায় উদ্ধার করা হয়। ওই দিনই নিহতের ছেলে দুলাল হোসেন শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 18 নভেম্বর আমরা স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানায় পুলিশ আমরা অত্র থানাধীন নলুয়া বটতলাস্থ জনৈক শফিকুলের যে ডোবা আছে, ডোবা থেকে আমরা একটা গলিত লাশ উদ্ধার করি। তো আপনাদের কল্যাণে প্লাস বিষয়টি বিভিন্নভাবে জানাজানি হয়ে গেলে সেখানে ভিকটিম মৃত রইসউদ্দিনের ভাই উপস্থিত হয় এবং হওয়ার পরে তার পরনে যে চেক লুঙ্গি ছিল, লুঙ্গি এবং তার বাম হাতের 5টা আঙ্গুল ছিল। এই 5টা আঙ্গুল দেখে 6টা আঙ্গুল ছিল, এই 6টা আঙ্গুল দেখে তিনি চিহ্নিত করেন যে এটা হচ্ছে রইসউদ্দিনের লাশ। তো আমরা রইসউদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে মৃত রইসউদ্দিন একজন পেশায় আপনার গালামাল ব্যবসায়ী ছিলেন, অর্থাৎ মনোহারি দোকান যেটা বলে। তার প্রথম বউ মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু 2016 বা 17 সালের দিকে তার দ্বিতীয় বউ তাকে তালাক দিয়ে চলে যায়। তারপর থেকে তিনি একাই থাকতেন, তিনি একাই রান্নাবান্না করতেন এবং একাই খাওয়া দাওয়া করতেন। তিনি প্রতিদিন সকাল 6টার দিকে দোকানে আসতেন, আসার পরে দোকান খুলতেন, তারপরে রাত 10টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যেতেন, তার ভাড়া বাসায়। তো গত 3 নভেম্বর তিনি সকাল 6টার সময় এসে দোকান খোলেন, তারপরে গভীর রাত হয়ে গেল এবং তিনি আর বাড়িতে ফিরে যান না। পরের দিন সকালবেলা লোকজন যখন এসে দেখে যে আসলে রইসউদ্দিন দোকান খুলে নাই কেন, তখন দেখা গেল যে তার দোকান তালাবদ্ধ। তখন তার আত্মীয় স্বজন সহ তার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে যখন না পায়, তখন গত মাসে 8 নভেম্বর এসে তারা শাহজাদপুর থানাতে একটা হারানো জিডি করে। সেই জিডি নাম্বার হচ্ছে 389। এরপরে যখন আমরা রইসের গলিত লাশ উদ্ধার করলাম, তারপরে তার বড় সন্তান দুলাল শাহজাদপুর থানায় এসে অজ্ঞাতনামা আসামিদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তো এই মামলা হওয়ার পরে আমাদের সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফারুক হোসেন স্যারের সার্বিক নির্দেশনায় আমি এবং ওসি সাহেব আমরা দুইজন মিলে বিভিন্নভাবে ডিরেকশন দিচ্ছিলাম এবং আমাদের দুইজনের সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর থানার এসআই শারফুল এবং এসআই কাঞ্চনের দুইজনের মাধ্যমে আমরা একটা চৌকস টিম গঠন করি। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় এই ক্লুলেস মামলার সঙ্গে কারা জড়িত হত্যাকাণ্ডের সঙ্গে তাদেরকে আমরা ডিটেক্ট করি এবং গতকাল বিকাল 3 ঘটিকায় এসআই শারফুল এবং এসআই কাঞ্চন তারা অত্র থানাধীন নলু এলাকায় অভিযান পরিচালনা করে অত্র ঘটনার সহিত জড়িত মোহাম্মদ মামুন, পিতা আজিজ মণ্ডল, গ্রাম হচ্ছে নলুয়া, এবং মোহাম্মদ জয়নাল শেখ, পিতা রানু শেখ, সাং যুগনিদহ পশ্চিমপাড়া, দুইজনেরই থানা হচ্ছে শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে আমরা ভিকটিমের যে ব্যবহৃত 2টা মোবাইল ছিল, সেই 2টা মোবাইল টয়লেট থেকে উদ্ধার করি, ওই ভিকটিমের বাড়ির পাশেই যে টয়লেট ছিল, এবং আসামি মামুনের বাড়ি হতে আমরা ট্রাউজার উদ্ধার করি ভিকটিম রইসের, এবং রইসের বাড়ির পাশে ডোবা থেকে আমরা রক্তমাখা লুঙ্গি এবং হত্যাকাণ্ডে যে চাকু ব্যবহৃত হয়েছিল সেই চাকু আমরা উদ্ধার করতে সক্ষম হয়। আমরা আটককৃত মামুন এবং জয়নালকে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি যে মামুন রাজমিস্ত্রির কাজ করত আর জয়নাল আসলে কোনো কাজ করে না, তিনি ভবঘুরে টাইপের ছিলেন। তারা নিয়মিত রইসের দোকান থেকে বাজার সদাই করতেন এবং রইসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে তারা 3জন দোকানে বসে আড্ডা দিতেন। তো এমত পর্যায়ে জয়নাল এবং মামুনের টাকার অভাব হওয়ায় তারা দুইজন মিলে চিন্তা করে যে তারা রইসের কাছ থেকে কিছু টাকা ছিনতাই করে নেবেন। তো রইসের কাছ থেকে টাকা ছিনতাই করে নেওয়ার এই পরিকল্পনা করার পরে মামুন শাহজাদপুর বাজারে আসে, এসে একটা চাকু কিনে। চাকু কেনার পরে 3 তারিখে তিনি জয়নালকে বলে যে আমরা ফলো করতে থাকবো। তো এই সময় রাত 10টার দিকে যখন রইস দোকান থেকে চলে যায়,
চলে যাওয়ার পরে তিনি বাসায় চলে যায়, তখন মামুন এবং জয়নাল তারা দুইজন মিলে রাত জাস্ট 11:50 বা 12টার দিকে গিয়ে রইসকে ডাক দেয়। তো রইসকে ডাক দিলে রইস তখন বাইরে বের হয়ে আসে। বের হয়ে আসা মাত্র জয়নাল তাকে মানে পাঁচকোলা করে ধরে ফেলে সে মাটিতে পড়ে যায়। তখন মামুন তার হাতে যে চাকু ছিল এই চাকু দিয়ে এসে তার গলা কেটে তাকে হত্যা করে। গলা কেটে হত্যা করার পরে যেহেতু তারা টাকার জন্য এই কাজটা করছিল এবং মামুন জানতো যে রইসের কাছে 16,000 টাকা আছে, তখন মামুন তার ঘরের মধ্যে যায়, যে ঘরের মধ্যে যে তোষক আছে তোষকের নিচ থেকে 16,000 টাকা নিয়ে নেয়। নেওয়ার পরে যেহেতু সেখানে জবাই করে ফেলছে, তখন সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করার পরে সে মোবাইল এবং ওই যে রক্ত যেটা ছিল এটা নিজে টয়লেটের মধ্যে ফেলে দেয়। এবং লাশটা যেহেতু ওখানে থাকলে জানাজানি হবে, এই জন্য তারা লাশটা একটা বস্তার মধ্যে ঢোকায় জয়নালের সহায়তায়। বস্তার মধ্যে ঢোকানোর পরে তারা লাশটা কাঁধে করে নিয়ে এসে ওই যে শফিকুলের যে ডোবা, অর্থাৎ আমরা যেখান থেকে লাশ উদ্ধার করছি সেখানে পানির মধ্যে ডুবায় ফেলে। ডুবানোর পরে তারা রাস্তায় আসার পরে যে 16,000 টাকা ছিল, জয়নালকে সে 6,000 টাকা দেয় এবং মামুন নিজে 10,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়। আমি যেটা বললাম যে ট্রাউজারটা যেটা হয়েছিল, যে মামুন যখন তাকে হত্যা করে তখন তার লুঙ্গিতে রক্ত পড়ছিল, তখন ভাবছিল যে এই রক্ত মাখা লুঙ্গি নিয়ে তো আমি যেতে পারবো না, তখন সে ওই লুঙ্গিটা পাশে ডোবায় ফেলে দেয় এবং ওই রইসের যে একটা ট্রাউজার ছিল সেই ট্রাউজারটা পরে। তো এরপরে তারা মানে টাকা ভাগাভাগি করার পরে যে যার মতো করে তারা তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতেছিল। আসলে ঘটনার আকস্মিকতায় এত দ্রুত তারা কাজটা করেছে যে চিৎকার করার কোনো সুযোগ পায় নাই। না, চুরির বিষয়টা আসলে এটার সাথে সংযুক্ত না। তারপরও আমরা যেহেতু বিষয়টা এখনো তদন্তাধীন আছে, আমরা দেখতেছি বিষয়টা। গলিত মৃতদেহ উদ্ধারের পর আমরা সাদাতপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এই চাষ করছি। আর এই কাজ করতে আমাদের সার্বিকভাবে তথ্য সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়েছিলাম মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন মহোদয় এবং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান স্যার। তাদের সার্বিক দিক নির্দেশনা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই পরে তাদেরকে গ্রেপ্তার অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়ার স্বীকারিত তথ্যের ভিত্তিতে আমরা যে এই ঘটনার সংশ্লিষ্ট যে আলামত সেই আলামতগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। আচ্ছা, আপনারা কি এই শুধুমাত্র এই দুজনকে আটক? সৎকারে আরো অনেকে 2-3 জনকে নিয়ে এসেছিলাম, কথা বলছে, তারপর তাদের সাথে কথা বলে তাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পাই নাই, তার কারণে আমরা ওই বিষয়গুলো তাদেরকে আর করা হয় নাই। আমরা পরবর্তী যে 2জনকে কনফার্ম করেছি এবং সেই 2জনকে আমরা আটক দেখিয়েছি। আমি গার্মেন্টসে কষ্ট করি, আমার স্বামী আমার সন্তানের জন্য কষ্ট করছে, পরিশ্রমের টাকা নিয়ে গেছে আমার স্বামী, আমার সন্তানকে সারা জীবনের জন্য ইতিম করে দিচ্ছে, বাবার আগে থেকে বঞ্চিত করছে। আমার মেয়ে হলো তার বাবার কাছে তাদের একটা তারা, এই তারাকে জীবন নষ্ট করে দিচ্ছে। আমি এর ফাঁসি চাই, এর বিচার চাই। এই ফাঁসি না দিলে এই অন্যায় আরো করবে, আরো অপরাধ দিলে এরকম অন্যায় করবে। এই বিচার দেখে, এই ফাঁসি দেখে জানি আর কোনো অপরাধ আর কোনো এরকম অপরাধ না করে। আমি এটাই চাই, আমি আইনজীবীর কাছে, সরকারের কাছে এটা আমি আবেদন করি। ওই খুনির আমি ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আমি কিচ্ছু চাই না। আমার সন্তানের বিচার চাই, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া ওই ফাঁসি দেয়, আমার সন্তানের দিকে তাকাইয়া ফাঁসি